ইতালির এক ছোট্ট জনপদ, নাম নোলা। সেখানেই একটি খ্রিস্টান মঠে সেখানকার ধর্মযাজকদের ছত্রছায়ায় বেড়ে উঠেছিল একটি ছোট্ট ছেলে। ছেলেটি তার তীক্ষ্ণ বুদ্ধি আর অসাধারণ মেধার গুণে অনায়াসে সকলের প্রিয় পাত্র হয়ে উঠেছিল। সে সময় ইউরোপের সমস্ত রকমের বিদ্যা শিক্ষাই ছিল ধর্মভিত্তিক। স্বাভাবিকভাবেই মঠের খ্রিস্টান পুরোহিত বা পাদ্রীরা তাদের কাছেই ছেলেটির বিদ্যা শিক্ষা শুরু হয়েছিল। তার মন ছিল চিরকৌতূহলী, অক্লান্ত প্রশ্নসংকুল। বই পাঠের স্পৃহা ছিল গগনচুম্বী। হাতের কাছে যে বই পেয়েছে তাই এক নিঃশ্বাসে পড়ে শেষ করেছে। মঠের যে লাইব্রেরি ছিল সেই লাইব্রেরির কোনো বই তার বাদ যায়নি। একদিন কি হলো, লাইব্রেরিতে নতুন বই খুঁজতে খুঁজতে হঠাৎ তার নজরে এলো বুকশেলফের এক কোণায় একটি চামড়ার বাঁধানো বই নিতান্ত অবহেলায় পড়ে আছে। বহুদিনের অব্যবহারে ধূলি ধূসরিত সেই বই। প্রবল কৌতূহলে বইটি খুলে ছেলেটি দেখল বইটির নাম অন দ্য রেভলিউশন অফ হেভেনলি স্পিয়ার্স, লেখক নিকোলাস কোপার্নিকাস। কোপার্নিকাস কোপার্নিকাস আরে এই নাম তো সে শুনেছে। লেখকের এই বই তো নিষিদ্ধ বই। প্রবল কৌতূহলে উত্তেজনায় ছেলেটি সেই বইটিকে অত্যন্ত সন্তর্পণে গোপনে নিজের ঘরে নিয়ে আসলো। দরজা বন্ধ করে সন্তর্পণে শুরু হলো বইটির পাঠ। পাঠ তো নয়, বইটিকে সে গোগ্রাসে গিলতে শুরু করলো। বেশ কয়েকটি রাত ধরে গভীর মনোযোগে বইটির মধ্যে বুঁদ হয়ে রইল সেই ছেলেটি। যতই পড়ছে ততই যেন তার চিন্তা, তার ভাবনা, তার দৃষ্টি সব যেন বদলে যাচ্ছে ক্রমাগত। অবশেষে একদিন ভোরবেলায় নিজের ঘর থেকে বাইরে এসে শান্ত, নির্মল, নিস্তব্ধ আকাশের দিকে তাকিয়ে ছেলেটি অনুভব করলো তার যেন রূপান্তর হয়েছে, নবজন্ম হয়েছে। সেদিন ছেলেটির নবজন্ম হওয়ার সাথে সাথে বিজ্ঞানেরও যেন নবজন্ম হলো। বলা বাহুল্য, এই ছেলেটি আর কেউ নন, তিনি হলেন জর্দানো ব্রুনো, যিনি বিজ্ঞানের জন্য পৃথিবীর ইতিহাসে প্রথম শহীদ হয়েছিলেন। ব্রুনো তার কর্মযজ্ঞে নামার আগে গণিতের মাধ্যমে ভালোভাবে যাচাই করে নিলেন কোপার্নিকাসের তত্ত্ব। তিনি দেখলেন যে কোপার্নিকাসের তত্ত্বের মূল অংশ দুটি। এক, পৃথিবী নিজেই নিজের অক্ষে চারিদিকে ঘুরছে। আর দুই, পৃথিবী নয়, সূর্যই হলো কেন্দ্র। অর্থাৎ পৃথিবীকে কেন্দ্র করে আকাশের গ্রহতারা ঘুরছে না, সূর্যকে কেন্দ্র করেই গ্রহ তারকারা ঘুরছে। এখানে একটা কথা আপনাদের বলে রাখি যে কোপার্নিকাসের তত্ত্বের মধ্যে মহাবিপ্লবের বীজ সুপ্ত থাকলেও সেই সময় কিন্তু জনমানসে তার বই নিয়ে তেমন কোনো হেলদোল দেখা যায়নি। অর্থাৎ মানুষের কাছে এই তত্ত্ব তখন কোনো গুরুত্ব পায়নি। এর কারণ প্রধানত তিনটি। প্রথমত, কোপার্নিকাস 70 বছর বয়সে 1543 খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রকাশক যখন বইটি তার কাছে নিয়ে আসলো তখন তিনি মৃত্যুশয্যায়। অর্থাৎ বইটি নিয়ে, বইয়ের তত্ত্ব নিয়ে, তার নিজের মতবাদ নিয়ে তিনি সাধারণ মানুষের সামনে কোনো কথাই বলে যেতে পারেননি। দ্বিতীয়ত, বইটির প্রকাশক ছিলেন একজন খ্রিস্টান যাজক, তার নাম আন্দ্রিয়াস ওসিয়ান্দা। এই প্রকাশক কোপার্নিকাসকে সম্পূর্ণ অন্ধকারে রেখে, কোপার্নিকাসকে বিন্দুমাত্র না জানিয়ে বইটির ভূমিকা লিখেছিলেন। সেখানে তিনি লিখে দিয়েছিলেন এই কথাটি যে এই বইয়ে বর্ণিত জগতের কোনো বাস্তব অস্তিত্ব নেই, নিতান্ত গণনার জন্যই এই নতুন জগৎ সৃষ্টি। পাঠক যেন বিভ্রান্ত না হন। যা হবার তাই হলো। কোপার্নিকাসের সেই বই নিয়ে পাঠকদের মধ্যে তেমন কোনো সাড়া পড়ল না। আর তৃতীয় কারণটি কোপার্নিকাস নিজেই তৈরি করেছিলেন। তিনি জানতেন যে তার এই বইয়ের তত্ত্ব প্রচলিত ধর্মবিরুদ্ধ, আর তা মানুষের মধ্যে প্রবল উত্তেজনা তৈরি করতে পারে। সেটা আন্দাজ করেই তিনি বইটিকে খ্রিস্টান ধর্মগুরু পোপের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন, যাতে গোঁড়া খ্রিস্টানরা এই বই নিয়ে কোনো কথা বলার সাহস না পায়। তা বাস্তবে এই বই নিয়ে কোথাও কোথাও কোনো আলোচনা না হলেও গোঁড়া খ্রিস্টান পাদ্রীরা, ধর্মযাজকরা, তারা কিন্তু বইটিকে মোটেই সুনজরে গ্রহণ করলেন না। অবশেষে তাদেরই উদ্যোগে বইটিকে ঘোষণা করা হলো নিষিদ্ধ। আর তার সাথে সাথেই বইটি নিক্ষিপ্ত হলো আস্তাকুড়েতে। জনসাধারণ বইটির কথা ভুলেই গেল।
সেই ঘটনার পর প্রায় ৩০ বছর পরে কোপার্নিকাসের সেই অনন্য সাধারণ বইটি অন দ্য রেভলিউশন অফ হেভেনলি স্পিয়ার্স আচমকা একদিন আবিষ্কৃত হলো সপ্রতিভ এক যুবকের সামনে, জর্দানো ব্রুনোর সামনে। ব্রুনো গভীরভাবে গবেষণা করলেন আর কোপার্নিকাসের তত্ত্বকে অনুসরণ করে নতুন এক ব্যাখ্যা তিনি হাজির করলেন। তিনি বললেন, কতকগুলি গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তাদের মধ্যে পৃথিবী একটি গ্রহ, আরও অনেক গ্রহ আবিষ্কৃত হবে। এই নিয়ে সৌরজগৎ, দূরের নক্ষত্রগুলি এক একটি সূর্যের মতো, তাদের কেন্দ্র করে গ্রহ এবং গ্রহমণ্ডলী আছে। শুধু যে পৃথিবী ঘুরছে তাই নয়, সূর্য তার মেরুতে ভর দিয়ে ঘুরছে। বিশ্ব অসীম, তাই তার কেন্দ্রে বা প্রান্তে কেউ আছে এ কথা বলাই অর্থহীন। তবে ব্রুনো আরও একটি মারাত্মক কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, এই যে মহাশূন্যের সব গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, এর সবগুলোরই আরম্ভ এবং শেষ আছে এবং এরা নিয়ত পরিবর্তনশীল। এ বড় ভয়ঙ্কর কথা ছিল, কেননা খ্রিস্টান ধর্মমত ছিল এটাই যে বিশ্ব ধ্বংসহীন এবং ঈশ্বর যেভাবে একে সৃষ্টি করেছেন এই বিশ্ব চিরকাল সেভাবেই থাকবে। অথচ ব্রুনো মঠের সাধুদের ডেকে ডেকে বলছেন এই বিশ্ব নিয়ত পরিবর্তনশীল। এটা তো আর কিছুতেই মেনে নেওয়া যায় না। সুতরাং অচিরেই মঠের ধর্মযাজকরা ব্রুনোর মহাশত্রু হয়ে উঠলেন। ব্রুনো বুঝতে পেরেছিলেন যে মঠের ধর্মযাজকরা চরম আঘাত হানার জন্য প্রস্তুতি নিচ্ছে। সামনের সেই মহাবিপদকে আগাম আঁচ করে একদিন গভীর রাতে সবার অলক্ষ্যে মঠ ছেড়ে তিনি পালিয়ে গেলেন। সময়টা ছিল 1579 সাল। ফিলিপ ছদ্মনামে, সম্পূর্ণ ছদ্মবেশে পাহাড়ি এক দুর্গম পথকে বহু কষ্টে অতিক্রম করে তিনি ইতালি থেকে সোজা পালিয়ে গেলেন নতুন দেশে সুইজারল্যান্ডে, হাজির হলেন জেনেভাতে। তিনি পালিয়ে গেলেন ঠিকই, কিন্তু তার প্রবল বিশ্বাস এবং দুঃসাহস কোনোটারই বিন্দুমাত্র কোনো ঘাটতি দেখা গেল না। নতুন দেশে গিয়ে তিনি মুক্ত চিন্তার মানুষদের মধ্যে তিনি পূর্ণোদ্যমে শুরু করলেন তার নিজের মতবাদ প্রচার। ক্যাথলিক খ্রিস্টানদের আক্রমণ করে, তাদের ধ্যান ধারণাকে আক্রমণ করে তিনি বই লিখলেন, আর অচিরেই তার বইয়ের প্রকাশক সেখানে গ্রেপ্তার হলো। সুইজারল্যান্ডে থাকা তার পক্ষে আর কিছুতেই সম্ভব হলো না। অবশেষে তিনি সুইজারল্যান্ড ছাড়লেন। সবার অগোচরে তিনি পালিয়ে চলে আসলেন ফ্রান্সে। সময়টা ছিল 1581 সাল। ফ্রান্সে এসে প্যারিসের শিক্ষিত মহলে ঈশ্বর এবং ধর্মতত্ত্ব নিয়ে তিনি অসাধারণ সব বক্তব্য রাখলেন, আর চারিদিকে ছড়িয়ে পড়ল তার বাগ্মিতার কথা, তার নতুন জ্ঞানের কথা, নতুন আলোর কথা, আর তার অনন্য সাধারণ স্মৃতিশক্তির কথা। এখানে বসেই তিনি লিখলেন বেশ কয়েকটি তার বিখ্যাত বই, যেমন অন দ্য শ্যাডোজ অফ আইডিয়াস, দ্য আর্ট অফ মেমোরি, দ্য টর্চ বিয়ারার প্রভৃতি। এদের মধ্যে শেষের বইটি দ্য টর্চ বিয়ারার, এই বইটিতে তিনি তৎকালীন প্রচলিত দার্শনিক ধ্যান ধারণাকে নিয়ে তীক্ষ্ণ বিদ্রূপ করলেন। খুব স্বাভাবিকভাবেই ধর্মের ধ্বজাধারীরা সেখানে জেগে উঠল। ধর্মের প্রহরীরা, স্বঘোষিত প্রহরীরা, তারা সক্রিয় হয়ে উঠল। আবার দেখা দিল ব্রুনোর প্রাণনাশের সম্ভাবনা। নিরাপত্তার কারণে তিনি ফ্রান্স ছাড়লেন। 1583 সালে তিনি ইংল্যান্ডে উপস্থিত হলেন। ইংল্যান্ডে থাকাকালীন তিনি লিখলেন আরও কয়েকটি বিখ্যাত বই, যেমন দ্য অ্যাশ ওয়েডনেসডে সাপার, অন কজ, প্রিন্সিপল অ্যান্ড ইউনিটি, অন দ্য ইনফিনিট ইউনিভার্স অ্যান্ড ওয়ার্ল্ডস, অন দ্য হিরোইক ফ্রেঞ্জিস প্রভৃতি। কিন্তু সেখানেও তার উপর ক্রমশ প্রবল ক্ষিপ্ত হয়ে উঠল সেখানকার গোঁড়া খ্রিস্টানরা। 1585 সালে তিনি ইংল্যান্ড ছেড়ে আবার ফিরে আসলেন ফ্রান্সে। তবে ফ্রান্সের পরিস্থিতি আর তার একদমই অনুকূলে ছিল না। একদিকে যেমন ধর্মের জল্লাদরা পাগলা কুকুরের মতো তাকে খুঁজে বেড়াচ্ছে, তেমনি অন্যদিকে ফ্রান্সের বুদ্ধিজীবী মহলের অনেকের সাথে তার প্রবল মতবিরোধ তৈরি হলো। মাত্র 7 মাস ফ্রান্সে থাকার পরেই তিনি আবার ফ্রান্স ছাড়লেন, চলে গেলেন জার্মানিতে। জার্মানিতে থাকাকালীন
ল্যাটিন ভাষায় তিনি বেশ কয়েকটি বিখ্যাত বই লিখলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল অন ম্যাজিক, থিসিস অন ম্যাজিক, এ জেনারেল অ্যাকাউন্ট অফ বন্ডিং, অন দ্য কম্পোজিশন অফ ইমেজেস, সাইন্স অ্যান্ড আইডিয়াস প্রভৃতি। তা এই যে তিনি দেশে দেশে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, এর ফল হলো তিনটি। এক, দেশে দেশে ভ্রমণ করার সাথে সাথে তার চিন্তাধারা, তার মতবাদ, তার তত্ত্ব সারা ইউরোপে আগুনের মতো ছড়িয়ে পড়ল। দুই, ইউরোপের বিখ্যাত ব্যক্তিদের মধ্যে তিনি অনায়াসে নিজের অনন্য একটি জায়গা তৈরি করে নিলেন। আর তিন, গোঁড়া খ্রিস্টানদের কাছেই শুধু নয়, ধর্মপ্রাণ খ্রিস্টানদের কাছেও তিনি হয়ে উঠলেন মহাশত্রু। আর এই মহাশত্রুকে এবার নিকেশ করা দরকার। ধর্মরক্ষাকারী ঘাতক বাহিনীর গুপ্তচররা প্রবলভাবে সক্রিয় হয়ে উঠল। তৈরি হলো তাকে নিকেশ করার জন্য নিপুণ এক ষড়যন্ত্র। 1591 সালে ব্রুনো যখন জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থান করছেন, সে সময় তিনি একদিন একটা চিঠি পেলেন, একটা নিমন্ত্রণ পত্র। ইতালির এক অভিজাত যুবক, যার নাম গিওভান্নি মোসেনিগো, সেই যুবক ইতালিতে স্বদেশে তাকে শিক্ষাদানের কার্যে আমন্ত্রণ জানিয়েছেন। সঙ্গে রয়েছে তার দৃঢ় অঙ্গীকার, ইতালিতে ব্রুনোকে তিনি সমস্ত রকমের বিপদ থেকে রক্ষা করবেন। জর্দানো ব্রুনো একের পর এক বিদেশে ঘুরে ঘুরে তিনি ক্লান্ত। ইতালি থেকে আসা স্বদেশের সেই হাতছানিকে তিনি উপেক্ষা করতে পারলেন না, আর সেটাই তার কাল হলো। 1592 সালের মার্চ মাসে তিনি খুব গোপনে ইতালিতে পদার্পণ করলেন। ছাত্র গিওভান্নি মোসেনিগোকে তিনি শিক্ষাদান কার্যে যুক্ত হলেন। কিন্তু তিনি জানতেন না যে তার এই ছাত্রটি আসলে ছিলেন ধর্মরক্ষাকারী ঘাতক বাহিনীর এক গুপ্তচর। ব্রুনো যখন দেখলেন যে তার চারপাশের পরিবেশটা কেমন যেন একটা অস্বস্তিকর, তিনি যখন আবার গোপনে গোপনে ফ্রান্সে ফিরে যাওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করলেন, ঠিক তখনই ছাত্র গিওভানি মোসেনেগো দ্রুত খবর দিলেন ক্যাথলিক ধর্মযাজকদের। ফলস্বরূপ অপ্রত্যাশিতভাবে 1592 সালের 23শে মে ধর্মযাজকদের অনুগত সেনাবাহিনীর হাতে ব্রুনো বন্দী হলেন। ভেনিস শহরের এক ক্যাথলিক গির্জায় বিচার ব্যবস্থা শুরু হলো। ব্রুনোর বিরুদ্ধে অভিযোগ ছিল মোট 4টি। এক, ক্যাথলিক ধর্মমত ও ধর্মীয় গুরুদের মতের বিরুদ্ধে মত প্রকাশ। 2, খ্রিস্টীয় ধর্মমত অনুসারে এই মহাবিশ্ব সৃষ্টির তত্ত্বকে অস্বীকার করা। 3, মৃত্যুর পরে যিশুর পুনরুত্থান বা রেজারেকশন তাকে অবিশ্বাস করা। এবং 4, এই মহাবিশ্বের মতো আরও মহাবিশ্ব আছে, পৃথিবী গোল, সূর্য এই মহাবিশ্বের কেন্দ্র নয় এবং সূর্য একটি নক্ষত্র ছাড়া আর কিছু নয়। এই সব অখ্রিস্টীয় তত্ত্বকে জনসাধারণের মধ্যে প্রচার করা। বেশ কয়েক মাস ধরে ব্রুনোকে পালা করে জেরা করা হলো। ব্রুনো কিন্তু খুব দক্ষতার সাথে তার বক্তব্য বিচার সভায় উপস্থিত করেছিলেন এবং বিরোধীদের সমস্ত যুক্তিকে তিনি খণ্ডন করেছিলেন। কিন্তু ধর্মীয় বিচারকরা মোটেই সন্তুষ্ট হলেন না। তারা এক নির্মম পদ্ধতি অনুসরণ করলেন। চূড়ান্ত বিচারের জন্য 1593 সালের 27শে ফেব্রুয়ারিতে তারা ব্রুনোকে পাঠিয়ে দিলেন খ্রিস্টান ধর্মের প্রধান কার্যভূমি রোমের কারাগারে। শুনলে আপনারা বিস্মিত হবেন যে রোমের কারাগারে বিচারের নামে ব্রুনোকে বন্দি করে রাখা হয়েছিল টানা 7 বছর। যে ঘরে তাকে রাখা হয়েছিল সেই ঘরের ছাদ সীসে দিয়ে তৈরি। গরমকালে সেখানে অসহ্য গরম, যেন অগ্নিকুণ্ড, আর শীতকালে সেখানে অস্বাভাবিক ঠান্ডা, একদম লাশ কাটা ঘরের মতো। একটু একটু করে ব্রুনোর জীবনী শক্তি ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল। আর এটাই বিচারকরা, ধর্মযাজকরা, ধর্মের প্রহরীরা চাইছিলেন। তারা ভেবেছিলেন যে অসুস্থ দুর্বল ব্রুনো শেষ পর্যন্ত নতি স্বীকার করবেন, জনসমক্ষে তার মতবাদকে ভ্রান্ত বলে তিনি স্বীকার করে নেবেন, তিনি বিচারকদের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। তাহলেই জনসাধারণ তার কোনো মতবাদ নিয়ে বিভ্রান্ত হবে না। কিন্তু ধর্মযাজকদের এই উদ্দেশ্য বিন্দুমাত্র পূরণ হলো না। বিচারকরা যখন ব্রুনোকে জিজ্ঞাসা করলেন,
Will you like to repent to God at this last hour of your life so that he may not throw you in the eternal fire or hell? Bruno said. Actually, he only moved his head slightly to and fro to indicate no. অসম সাহসী আত্মবিশ্বাসী জর্দানো ব্রুনো তিনি ক্ষমা চাইলেন না, তিনি নতি স্বীকার করলেন না, তিনি নিজস্ব মতবাদে পাহাড়ের মতো সম্পূর্ণ অটল হয়ে রইলেন। অবশেষে 7 বছরের মাথায় ঐতিহাসিক সেই বিচারের রায় ঘোষণা হলো, মৃত্যুদণ্ড। কিভাবে সেই মৃত্যুদণ্ড কার্যকরী করা হবে তার পদ্ধতিও জানিয়ে দেওয়া হলো। পবিত্র গির্জার আদেশে পাপী ব্যক্তির এক বিন্দু রক্ত নষ্ট না করে দণ্ড দেওয়া হবে। রক্ত নষ্ট না করেও দণ্ড দেওয়া, অর্থাৎ ফাঁসি নয়, মুণ্ডুচ্ছেদ নয়, ব্রুনোকে মারা হবে জীবন্ত আগুনে পুড়িয়ে। বিচারের সেই বাণী শুনে ব্রুনো মৃদু হেসে বিচারকদের উদ্দেশ্যে বলেছিলেন, পারচান্স ইউর ফিয়ার ইন পাসিং জাজমেন্ট অন মি ইজ গ্রেটার দ্যান মাইন ইন রিসিভিং ইট। অর্থাৎ শাস্তির কথা শুনে আমি যতখানি ভয় পেয়েছি তার চেয়েও অনেক বেশি ভয় পেয়েছ তোমরা, করুণাময় ঈশ্বরের নাম করে আমার প্রতি যখন বিচারের বাণী উচ্চারণ করেছ। 1600 সালের 17 ফেব্রুয়ারি মহা আড়ম্বরে বিশাল ধর্মীয় শোভাযাত্রা করে ধর্মদ্রোহে অভিযুক্ত ব্রুনোকে, জর্দানো ব্রুনোকে নিয়ে যাওয়া হলো মৃত্যুমঞ্চে রোমের কেন্দ্রীয় বাজারে, যার নাম ছিল সেন্ট পিটার স্কয়ার। মৃত্যুদণ্ড কার্যকর করার আগে ব্রুনোকে আরেকবার প্রস্তাব দেয়া হলো, এখনো সময় আছে, তিনি যদি তার সমস্ত উক্তি বিশ্বাস প্রত্যাহার করে দয়া ভিক্ষা চান তবে তাকে জীবন বকশিশ দেয়া হবে। কিন্তু প্রবল ঘৃণা ভরে ব্রুনো সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। শেষের সেই দিনে সেন্ট পিটার স্কয়ারে ব্রুনো নিজেই মঞ্চের উপর উঠে গেলেন। সেখানে একটি খুঁটির সাথে তাকে শক্ত করে বাঁধা হলো। তারপর আগুন লাগিয়ে দেওয়া হলো পায়ের নিচের দিকে থাকা শুকনো কাঠগুলিতে। আগুন জ্বলে উঠল, আর অপেক্ষারত উৎসবলোভী বিপুল জনতা মহাবিস্ময়ে তাকিয়ে দেখল যে ব্রুনোর পা থেকে মাথার চুল পর্যন্ত সর্বাঙ্গ জ্বলে উঠেছে, কিন্তু তার দেহের কোনো বিক্ষেপ নেই, কোনো আর্তি নেই, কোনো যন্ত্রণার চিহ্ন নেই। বেশ কিছুক্ষণের মধ্যে আগুনে পুড়ে খাক হয়ে গেলেন সেই সময়ের ইতালির তথা সমগ্র ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক বিজ্ঞানী জর্দানো ব্রুনো। বিজ্ঞানের নির্ভুল সত্য উচ্চারণ করতে গিয়ে পৃথিবীর ইতিহাসে তিনি হলেন সম্ভবত প্রথম শহীদ। আজকের পৃথিবীতে ব্রুনো নেই, কিন্তু ধর্মরক্ষাকারী ঘাতকরা, জল্লাদরা আজও আছে। তবে ব্রুনোর মতো বিজ্ঞানীদের, বিজ্ঞান মনস্ক মানুষদের হয়তো নিকেশ করা যায়, কিন্তু তাদের চিন্তাধারা, তাদের মতবাদকে, তাদের তত্ত্বকে, বিজ্ঞানের অগ্রগতিকে রুদ্ধ করতে পারে এমন শক্তি এই পৃথিবীতে তৈরি হয়নি, ভবিষ্যতেও হবে না। এটাই চিরসত্য। আজ এই পর্যন্ত, দেখা হবে এইরকমই নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন, নমস্কার।